সুপ্রিয় দর্শক, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এনটিভির নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন স্বাস্থ্য প্রতিদিনে। আপনাদের সাথে রয়েছে আমি নুসরাত জাহান দীপা। দর্শক, আমরা নিশ্চয়ই সবাই জানি যে গর্ভবতী মায়ের যত্ন নেওয়াটা অনেক বেশি দরকার, তার মানসিক সুস্থতা এবং সেই সাথে দরকার শারীরিক সুস্থতা। আমাদের আজকের আলোচ্য বিষয় হচ্ছে গর্ভবতী মহিলাদের শীতকালীন পরিচর্যা। আর এই চমৎকার বিষয়টি নিয়ে কথা বলার জন্য আজ আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত রয়েছেন একজন বিশেষজ্ঞ চিকিৎসক। আলোচনা শুরু করব, তবে তার আগে আমরা পরিচিত হয়ে নিচ্ছি আমাদের সেই অতিথির সঙ্গে। ডাক্তার শেখ জিন্নাত আরা নাসরিন 1961 সালের ডিসেম্বর মাসে ঢাকা জেলায় জন্মগ্রহণ করেন। তিনি 1984 সালে ঢাকা মেডিকেল কলেজ থেকে MBBS ডিগ্রি অর্জন করেন। এরপর তিনি চিকিৎসা বিজ্ঞানে উচ্চতর MS FCPS ডিগ্রি লাভ করেন। বর্তমানে তিনি শিকদার ওমেন্স মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালে গাইনি অ্যান্ড অবস বিভাগের বিভাগীয় প্রধান হিসেবে কর্মরত। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানে। অনেক ধন্যবাদ। যেমনটি প্রথমেই বলছিলাম যে কোনো নারী বা মহিলাদের জন্য কিন্তু গর্ভকালীন অবস্থাটা খুবই কাঙ্ক্ষিত এবং সবথেকে সুন্দর একটা সময় আমরা বলে থাকি, এবং এই সময়টাতে সুস্থ থাকাটা মা এবং শিশু দুজনের জন্যই কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। একটু যদি আমাদেরকে বলতেন, এখন যেহেতু শীতকাল চলছে, শীতকালে গর্ভবতী মহিলাদের বিশেষ কোনো যত্নের কি দরকার রয়েছে? শীতকালে আমরা দেখতে পাই কতগুলো বিশেষ বিশেষ অসুখের প্রাদুর্ভাব হয়, সেটিকে প্রতিহত করতে হবে। তো প্রথমে যদি আমি বলি, একটি মার যেন ঠান্ডা না লাগে। দেখা যাচ্ছে যে এই শীতকালে মা বা বিশেষ করে গর্ভবতী নারীরা অত্যন্ত কাবু হয়ে পড়েন, এবং তাতে তার কি হয়, ঠান্ডা, জ্বর, সর্দি, কাশি, হাঁচি, হাঁপানি, তারপরে ইনফ্লুয়েঞ্জা, ফ্লু এবং অ্যাজমা এবং নিউমোনিয়া হয়ে যায়। আচ্ছা, তো এতগুলো অসুখ হলে কিন্তু অন্য সময় যতটুকু না এর বিপজ্জনক, গর্ভকালীন অবস্থায় কিন্তু তার বিপদটি অনেক বেশি। মা এবং শিশু দুজনেই আক্রান্ত হচ্ছে। আচ্ছা, সুতরাং মাকে বিশেষ পরিচর্যা গ্রহণ করতে হবে। তো ফার্স্ট অফ অল, যে কি পরিচর্যা করব, আমি প্রথমে বলবো যে সকল গর্ভবতী নারী তাদের যেন ঠান্ডা না লেগে যায় সেটির দিকে বিশেষ নজর রাখতে হবে। আমাদের তো অভ্যেস একটু কম গরম কাপড়, মানে উষ্ণ কাপড় পরা, কিন্তু এই শীতে আমরা যদি ভেতরে একটা লেয়ার্ড ক্লোথস পরতে হয়, লেয়ারের পর লেয়ার বা একটার পর একটা পরলে ঠান্ডাটা কম লাগে। যেমন ভেতরে আমরা যে কাপড় পরেছি একটা সোয়েটার পরলাম, ওপরে একটা চাদর, আমাদের দেশে এখন কিন্তু সুন্দর চাদর পাওয়া যায়, তাই না? সেই চাদর পরলাম আর একটা মাফলার গলা বা মাথায় পেঁচিয়ে রাখলাম, তাহলে কিন্তু অনেকটা শীত থেকে আমরা মুক্ত হতে পারবো। আবার অনেকে আছে পাতা জ্বালিয়ে ঘরে আগুন জ্বালায়, অনেকে হিটার লাগায়, সেগুলো কিন্তু অনেক শুষ্কতা বৃদ্ধি করে, ওগুলো না করাই ভালো। ম্যাম, একজন গর্ভবতী মায়ের জন্য ইমিউনিটি বৃদ্ধি করতে, তার গর্ভস্থ শিশু যেন ভালো থাকে, সেজন্য নিশ্চয়ই ভালো ভালো খাবার, স্পেশালি যেটাকে আমরা বলি সুষম খাবার, খুব কালারফুল খাবার, এই খাবারের বিষয়টা আপনার কাছে একটু জানতে চাই। গর্ভবতী নারীদের তো বিশেষ একটা খাবার খেতেই হয়, আমরা সকলে জানি। হ্যাঁ, যেমন তার আমিষ বেশি খেতে হয়, শ্বেতসারটা কমিয়ে দিতে হয়, এবং প্রচুর ফ্লুইড বা পানি জাতীয় খাবার খেতে হয়। কিন্তু এই শীতকালে যেটি হয়, যে আমরা দেখে থাকি যে গর্ভবতী নারীরা পানি বেশি খাচ্ছেন না বা লিকুইড খাচ্ছেন না, বিকজ তার পিপাসা লাগছে না, এত শীত যে মানে তেষ্টাই পায় না। সুতরাং দেখা যায় তিনি পানিও খাচ্ছেন না, কোনো তরল খাচ্ছেন না। এটা কিন্তু খুব ভুল কথা। তাতে কি হয়, তার যে বডির ভেতরে একটা শিশু বড় হচ্ছে, সে এবং তার নিজের একটা শুষ্কতা হয়, একে বলে ডিহাইড্রেশন। অ্যান্ড ডিহাইড্রেশন ইজ ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট কজ ফর এনি ইনফেকশন। সুতরাং এই সময়টিতে আমাদের প্রচুর পরিমাণে না হলেও অ্যাটলিস্ট আমি বলবো একটি গর্ভবতী নারী যেন 8 মগ খান, পানি বা তরল খান। সেটি হতে পারে আপনি নরমাল পানি, হতে পারে কোনো জুস, বিশেষ করে তরমুজের রস বানিয়ে, মালটার রস বানিয়ে, পুদিনা পাতার রস বানিয়ে, এগুলো কিন্তু খুব উপাদেয়, এর ভিতরে অনেক ভিটামিন সি থাকে, সুতরাং এটা খেতে হবে। আচ্ছা, পানির পরে আমি যেটা বলবো যে খাবারের দিকে বিশেষ করে নজর দিতে হবে। আমরা প্রোটিন তো বলেইছি, যেমন ডিম খাবেন, মাছ মাংস দুধ খাবেন, কিন্তু সাথে ফ্রুটস খেতে হবে। কেন? এই সময় গর্ভবতী নারীদের ইমিউনিটি বা রোগ প্রতিরোধের ক্ষমতাটা কম থাকে, কিন্তু আমরা যদি তাকে ভিটামিন সি জাতীয় খাবার দিই, তাহলে কি হবে, তার ইমিউন বুস্টিং সিস্টেমটা খুব সুন্দর হবে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা তার বেড়ে যাবে। তখন ওই যে আমি বলেছিলাম সর্দি, কাশি, জ্বর এগুলো অনেক কমে আসবে। সুতরাং তাকে প্রচুর পরিমাণে ফল খেতে হবে। কি ফল? যেমন বলছি আমরা পেয়ারা, আমড়া, কমলা, আমলকি কিন্তু ছোট হলে কি হবে, প্রচুর ভিটামিন সি আছে। তো ওটি খেলে আমাদের দেখা যাচ্ছে এটা যেমন ইমিউন বুস্টিং ফুড,
তেমনি অ্যান্টিঅক্সিডেন্ট, অ্যান্টি ইনফ্লামেটরি। একটা খাবারের ভেতরে অনেকগুলো জিনিস রয়েছে। তারপরেও তো অনেক ফল রয়েছে, সেগুলো দেশি ফল, বাইরের ফল, ইভেন ড্রাগন ফল কিন্তু আমাদের দেশে প্রচুর পাওয়া যায় এখন। তারপর আমাদের নিজেদের ফল রয়েছে, আমরা, কামরাঙ্গা, পেয়ারা, বরই, অ্যাপেল সব আমাদের হচ্ছে। এইসব ফ্রুটস বেশি করে খেতে হবে। পাশাপাশি এই যে খাবারটা বললাম, একটু নিজেকে গরম রাখতে হবে। তাহলে কি করা যায়? একটু গরম দুধ খাওয়া যায়, গরম হরলিক্স খাওয়া যায়, গরম ওভালটিন খাওয়া যায়, স্যুপ বানিয়ে, যেমন চিকেন স্যুপ অথবা ভেজিটেবল স্যুপ একটু ফ্লাস্কে রেখে একটু একটু করে সিপসে খেলে নিজেও গরম থাকা যায়, প্রোটিনও পাওয়া যায় এবং ইমিউন বুস্টিংটা অনেক বেশি। ডায়াবেটিক গর্ভবতী মায়েরা ব্লাড সুগারটাকে নিয়ন্ত্রণে রাখার জন্য তাদের এই শীতকালীন পিঠা খাওয়াটা কতটুকু তাদের জন্য আসলে ক্ষতিকর হতে পারে? শীতকালীন পিঠে কিন্তু আবহমান কাল ধরে চলে এসেছে, এটি আমাদের বাঙালির একটি ঐতিহ্য এবং এটি ট্র্যাডিশন। সুতরাং এটি মনে রাখতে হবে যে যাতে ব্লাডে শর্করা বা চিনি জাতীয় জিনিস বেড়ে না যায়। তাহলে কি করা যেতে পারে? এই গর্ভকালীন সময় যে মাদের নেই, ডায়াবেটিস নেই, তারা খেতে পারে। অতিমাত্রায় খেতে বারণ করবো, কোনো জিনিসই অতিমাত্রায় খাওয়া ঠিক নয়। পিঠে খেতে পারে, পুলি খেতে পারেন, ভাপা পিঠে, যে কোনো পিঠে। কিন্তু যে সকল মায়ের ডায়াবেটিস রয়েছে, যেটা আপনি বলতে চাইছেন, সেখানে আমার বিশেষ আপত্তি আছে যে তারা যেন একেবারে সেই চিনি গুড় মেশানো নারকেল দিয়ে অত মিষ্টি যেন না খান। বরং তাদের জন্য একটু আলাদা করে 2-3টে স্পেশাল চিনি ছাড়া যদি বানানো যায়, অল্প চিনি দিয়ে বা খুব অল্প চিনি যেটি দেওয়া যায় সেটি দিয়ে যদি বানানো যায়, অথবা আজকাল অনেক রকমের সুগার ফ্রি পিঠে পাওয়া যাচ্ছে, সেগুলো যদি তারা খান তাহলে হয়তো বা তার ব্লাড সুগার কমে যাবে বা বাড়বে না। কিন্তু এটা খাওয়ার পরও তাকে ব্লাড সুগার চেক করে দেখে নিতে হবে। যদি সত্যি বেড়ে যায় তাহলে তার ড্রাগস বা যে ইনসুলিন তিনি নিচ্ছেন সেটি বাড়িয়ে দিতে হবে। সবচেয়ে সেফ বা নিরাপদ হচ্ছে বেশি বেশি পিঠে না খাওয়াই। অনেক গর্ভবতী মায়েদের হাইপারটেনশন থাকে বা থাইরয়েড রিলেটেড প্রবলেম থাকে, তাদের ক্ষেত্রে আপনার পরামর্শ কি, যে কোন কোন বিষয়গুলো তাদের মেনে চলা উচিত? হ্যাঁ, এই যে যাদের হাইপারটেনশন রয়েছে, এটি তো একদম বলাই বাহুল্য যে ব্লাড প্রেশারটা কন্ট্রোলে যেন রাখা হয়। সেটি ডক্টর হয়তো তাকে কোনো মেডিসিন দিয়েছেন এবং তিনি সেটি যদি সম্ভব হয় বাড়িতে, আজকাল তো মনিটর পাওয়া যায়, এটা শিখিয়ে দিলে আরও ভালো হয়। তাহলে তারা নিজেরাই মনিটর করতে পারে এবং লিখে রাখে। এবং বলা হয় যে 140/90 ওপরে গেলে ইউ হ্যাভ টু কাম টু দ্য ডক্টরস। এটি যদি তাকে বুঝিয়ে দেওয়া হয় তাহলে তার বাড়ির মানুষগুলোও কিন্তু খুব সচেতন হন, মানে একটু কমিউনিকেশন করলে। তখন হয় কি, এসব হাই প্রেশার যাদের রয়েছে তাদের কিন্তু ঘুমটা খুব প্রয়োজন। তো শীতকালে সারাদিন জুবুথুবু হয়ে লেপের নিচে থাকা হয়, ফলে ঘুমটা ঠিক রাতের ঘুম সকালে, সকালের ঘুম দুপুরে, একটা বিশৃঙ্খলা হয়ে যায়। তো আমার যেটা উপদেশ হবে, যাদের ব্লাড প্রেশার রয়েছে, যাদের অন্যান্য অসুখ রয়েছে, তারা যেন একটা ডিসিপ্লিন ওয়েতে চলেন। এবং কায়িক পরিশ্রমটা আমরা ভয় পাই, শীত লাগবে, কিন্তু গরম কাপড় পরেও কিন্তু একটা নির্দিষ্ট সময় বেছে নিতে হবে, ওই সময়টা তিনি অবশ্যই হাঁটবেন। আপনার কাছে এখন একটু জানতে চাইবো যে গর্ভবতী মায়েদের শুধুমাত্র শীতকালীন সময়ে না, গরমকালেও দেখা যায় যে একই ধরনের কমপ্লেন্ট কিন্তু গর্ভবতী মায়েরা করে থাকে, যে একটু জয়েন্টে পেইন হয়, একটু কোমরে ব্যথা হয়, একটু তল পেটে ব্যথা হয়। এই ব্যথাগুলো যখন হয় তখন আসলে কি কি করা উচিত, আমরা যদি একটু স্পেসিফিক করে আপনার কাছে জানতে চাই। আমরা দেখতে পাই যে গর্ভবতী নারীরা তারা আমাদের কাছে আসছেন ভীষণ কোমর ব্যথা নিয়ে, জয়েন্টে ব্যথা নিয়ে। একে তো তার শারীরিক পরিবর্তন হয়, যেটির জন্য তার মেরুদণ্ড যেটি রয়েছে সেখানে চাপ পড়ে। হ্যাঁ, নর্মালের চাইতে তার বেশি ব্যথাটা ওখানে অনুভূত হয়। তারপর ওয়েট গেইন যদি, মানে ওজন যদি খুব বেশি বৃদ্ধি হয়, তাহলে তার হাঁটুতে চাপ পড়ে, এবং সেটা যদি হাইট অনুযায়ী আরো বেশি হয়ে যায়। আমরা সাধারণত বলি 1 কিলো পার মান্থ, 1 কেজি করে। আমি দর্শকদের জন্য বলবো যে 2 কেজি 3 কেজির জন্য তারা না বাড়েন, কেয়ারফুল হওয়া দরকার। তো 1 কেজি 2 কেজি 3-4 কেজি অনেকে বেড়ে যাচ্ছেন, তখন তার জয়েন্টে নিতে ব্যথা করে। তো এর জন্য একটা যেটা ফার্স্ট হবে যে অপটিমাম ওজন নিয়ন্ত্রণ রাখতে হবে, ওজনটি খুব বেশি বাড়তে দেওয়া যাবে না। 2 নম্বর, একটু হাঁটাচলা করতে হবে। যারা যত বসে থাকবেন তাদের কিন্তু, মানে অধিকক্ষণ বসে থাকা, অধিকক্ষণ শুয়ে থাকা, তাতে কিন্তু তার গ্রন্থিতে বা জয়েন্টে পেইন হবে। 3 নম্বর, কার্ভেচারগুলো মানে ঠিকমতো বসা, ডক্টরের কাছে জেনে নিতে হবে। অনেক আছেন এভাবেই থাকছেন, তাতে কিন্তু মেরুদণ্ডের উপর অনেক ব্যথা হচ্ছে। 4 নম্বর, যে সাপ্লিমেন্টস, দুধ, মানে আমি বলতে চাইছি যে ক্যালসিয়াম জাতীয় খাবারটি বেশি খেতে হবে, যেমন মিল্ক আছে, ছোট মাছ আছে, তারপরে চিজ মানে পনির রয়েছে, গ্রিন ভেজিটেবল রয়েছে, এইসব ইয়োগার্ট মানে দই যেগুলো রয়েছে, বা আমাদের দেশে টক দই বলি আমরা, সেটি প্লেন্টি অফ দোজ খেতে হবে। অ্যাটলিস্ট 2 গ্লাস দুধ খেতে হবে এবং প্লেন্টি অফ ইয়োগার্ট খেতে হবে, ছোট মাছ খেতে হবে। এরপরেও যেটি আমি বলবো, সূর্যরশ্মি নেওয়া। এখন হয়তো বা সানলাইট এক্সপোজারটা খুব বেশি করা যাচ্ছে না, সেখানে ক্যালসিয়াম সাপ্লিমেন্ট
ভিটামিন ডি সাপ্লিমেন্ট, এ দুটো হলে দেখা যায় যে জয়েন্ট পেইন, মাসল পেইন অনেক কমে যায়। অনেক ক্ষেত্রে দেখা যায় অনেক মায়েরা কিন্তু প্রেগনেন্সির সময়টাতে খুব একটা খাওয়া দাওয়া করতে পারে না, তখন তারা সাপ্লিমেন্ট খায়। আপনার কাছে কি মনে হয় যে আসলে সাপ্লিমেন্টের উপরে ডিপেন্ড করলে তার যতটুকু নিউট্রিশন তার দরকার, তার গর্ভস্থ শিশুর দরকার, সেটা ফুলফিল করা সম্ভব? এটি এক কথায় বলবো যে না, সম্ভব না। কেন? আমি ছোট্ট একটা এক্সাম্পল দিই। একটা ক্যালসিয়াম একটা গর্ভবতী নারীর প্রয়োজন 1000 থেকে 1200। যদি 1000ও ধরি আমরা, তাহলে একটা দুধ যদি 2 গ্লাসও খায় সে, ম্যাক্সিমাম 500 মিলিগ্রাম যাবে। তাহলে এই যে আরও 500 তার প্রয়োজন তার বেবির জন্য, বেড়ে ওঠার জন্য, তার জন্য, সেটি কিন্তু খাবার থেকে আহরণ করতে হবে। তো সেই খাবারগুলো আমি একটু আগে যেগুলো বলেছি, যে দুধ খেতে হবে, মাছ খেতে হবে, গ্রিন ভেজিটেবল খেতে হবে, আমাদের ঢ্যাঁড়স, ব্রোকলি, এই যে সবুজ পালং শাক, এগুলো খেলে কিন্তু ওখান থেকে ম্যাক্সিমাম ক্যালসিয়াম চলে আসবে। তাহলে তার সাপ্লিমেন্ট অ্যাজ ওয়েল অ্যাজ ফুড, ন্যাচারাল ফুড, অর্গানিক ফুড যদি খায়, সেটি সবচেয়ে ভালো। ম্যাম, আরও বিস্তারিত আপনার কাছ থেকে জানার চেষ্টা করব, তবে তার আগে আমরা দেখে নিচ্ছি আমাদের স্বাস্থ্য প্রতিদিনের নিয়মিত আয়োজন, কি খাবেন কেন খাবেন এই সেগমেন্টে। সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন স্বাস্থ্য প্রতিদিন। এ পর্যায়ে আমরা দেখে নিচ্ছি বিভিন্ন খাদ্যের পুষ্টি গুণাগুণ নিয়ে আমাদের পুষ্টিবিদের পরামর্শ। ইউরিন ইনফেকশন জনিত সমস্যা অনেকের মধ্যেই কিন্তু দেখা যায়, সেটি পুরুষ হোক কিংবা মহিলা হোক। এই ইউরিন ইনফেকশন জনিত সমস্যায় যদি আপনি সমাধান না নিয়ে আসেন, সেটি কিন্তু পরবর্তীতে আপনার ইউরিনারি ব্লাডারে বিভিন্ন ধরনের ক্ষতির সম্মুখীন করে দিতে পারে। সেজন্য আপনাকে অবশ্যই ইউরিন ইনফেকশন হলে ডাক্তারের ট্রিটমেন্টের পাশাপাশি সুষম খাদ্যাভ্যাস মেনে চলতে হবে। সুষম খাদ্যাভ্যাস বলতে বোঝাচ্ছি বেশ কিছু খাবারের কথা আমি এখন বলবো, যেই খাবারগুলো যদি আপনার প্রস্রাবে কোনো ধরনের সমস্যা বা ইউরিনারি ইনফেকশন হয়ে থাকে, সেক্ষেত্রে অবশ্যই এড়িয়ে চলতে হবে বা বেশ কিছু খাবার অতিরিক্ত খাদ্য তালিকায় অ্যাড করতে হবে। সবার প্রথমে যদি বলতে হয়, যাদের ঘন ঘন বা ইউরিন ইনফেকশন বা ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন জনিত সমস্যা হয়, তাদের প্রচুর পরিমাণে পানি পান করতে হবে। পানি পান করার বিষয়ে তাদেরকে সতর্কতা মেনে চলতে হবে, কেননা দেখা যায় অনেকেই খুব অল্প পরিমাণে পানি পান করেন। এই অল্প পরিমাণে পানি পান করার কারণে তাদের ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন জনিত সমস্যা দেখা দিয়ে থাকে। নিয়মিত 10 থেকে 12 গ্লাস পানি শুধু পান করলে হবে না, পাশাপাশি বিভিন্ন ফলের জুস, ডাবের পানি, তরল বিভিন্ন খাবার, সুপি খাবার বা বিভিন্ন সবজি দিয়ে, চিকেন দিয়ে, ডিম দিয়ে তৈরি করা স্যুপ জাতীয় খাবারগুলো আপনি আপনার খাদ্য তালিকায় রাখার চেষ্টা করবেন। তাহলে দেখা যাবে যে আপনার দেহের পানির রিকোয়ারমেন্ট অনেকাংশে পূরণ করতে সেটি সাহায্য করে থাকে। এর পরবর্তীতে যদি বলতে হয়, বিভিন্ন ধরনের ইনফেকশন কমানোর জন্য আমরা ন্যাচারাল রেমেডিস হিসাবে অ্যান্টি ইনফ্লামেটরি খাবারগুলোর কথা বলে থাকি। তার মধ্যে ধরেন দারুচিনি হতে পারে, জিরা হতে পারে বা আদা হতে পারে। এই জাতীয় খাবারগুলো আপনি কিন্তু পানি দিয়ে ফুটিয়েও গ্রহণ করতে পারেন, তাহলে ইনফেকশনের যে জটিলতাগুলো আছে সেগুলো কিছুটা কমাতে সাহায্য করবে। কুসুম গরম পানি মাঝে মাঝে পান করতে পারেন। প্রচুর পরিমাণে ফলমূল, শাকসবজি গ্রহণ করার পাশাপাশি অতিরিক্ত পরিমাণে রিফাইন কার্বোহাইড্রেট যেগুলো আছে বা যেই খাবারগুলোর কথা আমরা বলে থাকি যে সাদা আটা থেকে তৈরি করা খাবার, এগুলো কিন্তু এড়িয়ে চলতে হবে। যেমন সেটি পাউরুটি হতে পারে, সেটি পাস্তা হতে পারে, বা বাইরে থেকে কিনে নিয়ে আসা বিভিন্ন ধরনের বার্গার, স্যান্ডউইচ বা এই জাতীয় খাবার যেগুলো আছে, এগুলোও কিন্তু এড়িয়ে চলার চেষ্টা করতে হবে। টেস্টিং সল্ট, ক্যাচআপ, এই জাতীয় জিনিসগুলো এড়িয়ে চলতে হবে, কেননা এগুলো কিন্তু দেখা যায় যে আপনার ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন জনিত সমস্যা বাড়িয়ে দিতে পারে। লাল মাংস, গরুর মাংস, খাসির মাংস, ভেড়ার মাংস, দুম্বার মাংস, এগুলো এড়িয়ে চলার চেষ্টা করতে হবে, কেননা অতিরিক্ত লাল মাংস গ্রহণ করার ফলে এই জটিলতাগুলো বেড়ে যেতে পারে। আর ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন জনিত সমস্যা আমরা সবসময় বলে থাকি অতিরিক্ত মশলাদার খাবার এড়িয়ে চলতে হবে, কেননা অতিরিক্ত মশলাদার খাবারও এই সমস্যা বাড়িয়ে দিতে পারে। কম মশলা জাতীয় পাতলা তরল লিকুইড যে খাবারগুলো আছে সেগুলো তো গ্রহণ করবেন, তরকারিগুলো ভুনে নেওয়ার পরিবর্তে চেষ্টা করতে হবে সেগুলো পাতলা ঝোল করে তৈরি করে গ্রহণ করার জন্য। এরপরে যদি অন্যান্য খাবারগুলোর কথা বলতে হয়, যে আপনি আপনার খাবারের যে তালিকায় কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট, ভিটামিন, মিনারেলস, পানি, এটির একটি গুড রেশিও তৈরি করে গ্রহণ করার চেষ্টা করবেন, তাহলে দেখা যাবে সেটি কিন্তু আপনার এই সমস্যাগুলো সমাধান করার ক্ষেত্রে সাহায্য করবে। আর যাদের ফ্রিকুয়েন্টলি বা বারে বারে ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন জনিত সমস্যা হয়, তারা অবশ্যই ডাক্তারের অবজারভেশনে থাকবেন, তাহলে দেখা যাবে যে এই সমস্যাগুলো কিন্তু প্রকট আকার ধারণ করবে না। ম্যাম, আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় আপনার কাছে জানতে চাই, গর্ভবতী মায়েদের মানসিক সুস্থতা। শীতকালে কিন্তু অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় যে আবহাওয়ার জন্য হলেও একটা গ্লুমি ভাব কিন্তু
থাকে এবং সেই গ্লুমি ভাবের কারণে কিন্তু সেটার প্রভাব কিন্তু গর্ভবতী মায়েদের মনের উপরেও কিন্তু পড়ে থাকে। এই বিষয়ে আপনার কাছে একটু জানবো। এটি তো আমার খুব ভেরি ফেভারিট কোয়েশ্চেন, ইজ ভেরি ক্লোজ টু মাই হার্ট। অ্যাকচুয়ালি দেখা যায় যে শীতকালে আমাদের কিন্তু বাইরে যাওয়া কম হয়, বন্ধু বান্ধবের সাথে যোগাযোগ কম হয়, দেখা সাক্ষাৎ কম হয়। এটা তো রয়েছে যে সোশ্যাল সোশ্যাল ইন্টারাকশনটা কমে যায়, একটু কমে যায়। বাড়িতে আমরা বসে থাকি। প্লাস গর্ভকালীন অবস্থায় মানসিক কিছু পরিবর্তন হয়, শারীরিক পরিবর্তন হয়, সব হরমোনাল ইমব্যালেন্স হয়, সব কিছু মিলিয়ে একটি মেয়ের কিন্তু মন খারাপ থাকতে পারে এবং অজানা একটা ভয় আছে যে এই যে আমার জার্নি, কেমনটি করে আমার সন্তান হবে, সেই সন্তানটি ভালো থাকবে কিনা, এটিও কিন্তু তাকে বেশ চিন্তিত করে রাখে। সব মিলিয়ে আর তার পাশে যদি পরিবারের কোনো টানাপোড়েন থাকে তাহলে তো সেটি আরও বাড়িয়ে দেয়। তো আমাদের সবাইকে খেয়াল রাখতে হবে যে মেয়েটি আর কিছুদিন পরে সন্তান প্রসব করবে তার জন্য মনের অবস্থাও ভালো থাকে। হাজবেন্ড, বাড়িতে যারা রয়েছেন, পিয়ার গ্রুপ, ফ্রেন্ডস, সকলে তাকে আমরা সাহায্যের হাত বাড়িয়ে দেব। অর্থাৎ মায়ের মানসিক সুস্থতা যেন ঠিক থাকে, মা যেন হাসি খুশি থাকে, সেটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। পরিবারের সদস্যদের এই বিষয়টার প্রতি কথা বলবো, যদি খুব বেশি মন খারাপ করে, 2 সপ্তাহ বেশি মনে হয় সবকিছু করার সত্ত্বেও, তখন কিন্তু ডক্টরের পরামর্শ নেওয়া উচিত। অসংখ্য ধন্যবাদ এত গুরুত্বপূর্ণ কিছু পরামর্শ আমাদেরকে দেবার জন্য। শুভকামনা রইল এনটিভির পক্ষ থেকে। আমি সকলকে জানাচ্ছি আমার অনেক অনেক ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, এতক্ষণ আপনারা দেখছিলেন এনটিভি নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন স্বাস্থ্য প্রতিদিন। এই পর্যায়ে আমরা দেখে নিচ্ছি আমাদের আগামী পর্বে কি থাকছে। Pathology is the science behind the cure, but nowadays pathology is the science with the cure. দেখুন, আপনি একটা রিপোর্টের জন্য আমাদের ক্লিনিশিয়ানকে ওয়েট করতে হয় যে একটা রিপোর্ট না পেলে ক্লিনিশিয়ান ক্যানট গিভ হিজ ডায়াগনোসিস অ্যান্ড ম্যানেজমেন্ট। ব্যাপারটা যদি এরকম বলি যে চিকিৎসকরা কি দেখেন, একটা রুগীর তার কষ্টের কথা শুনেন, যেটাকে আমরা বলি সিমটম, আর ডাক্তার যেটা দেখেন সেটা হলো সাইন। সো ডাক্তার রুগীর কথা শুনছেন, উনি রুগীর পরীক্ষা করছেন, কিন্তু যতক্ষণ না পর্যন্ত একটা রিপোর্ট না পাচ্ছেন ততক্ষণ পর্যন্ত উনি ম্যানেজমেন্ট দিতে পারছেন না। সো আমার মনে হয় প্রপার ম্যানেজমেন্ট ফর দ্য ট্রিটমেন্ট অফ পেশেন্ট, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা নির্ভুল রিপোর্ট। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় এনটিভি জনপ্রিয় অনুষ্ঠান স্বাস্থ্য প্রতিদিন দেখতে আপনারা ভিজিট করতে পারেন আমাদের পূর্ণাঙ্গ পোর্টাল www.ntvbd.com এ। এছাড়াও এনটিভির বিভিন্ন ধরনের জনপ্রিয় অনুষ্ঠান এবং নিউজ আপডেট পেতে আপনারা ভিজিট করতে পারেন আমাদের ইউটিউব চ্যানেল এবং ভেরিফাইড ফেসবুক পেজে। সুপ্রিয় দর্শক, আজ এখানে শেষ করতে হচ্ছে। দেখা হবে আবারও আপনাদের সঙ্গে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।